সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অ্যাডমিশনের বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা একটা ধারণা পেয়েছো কেমন প্রশ্ন আসে। এবং তোমাদের পরবর্তীতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন প্রশ্ন আসে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 24-25 সেশনে, অর্থাৎ তোমাদের আগের বছর তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা যে প্রশ্নে পরীক্ষা দিয়ে পাশ করেছে সেই প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং কেমন প্রশ্ন আসে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত তো খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম যে প্রশ্নটা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে পিন পয়েন্ট ইরর। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে কি? টপিকটা হচ্ছে পিন পয়েন্ট ইরর। এবং পিন পয়েন্ট ইররটা তোমার এক সেন্টেন্সেও আসতে পারে, সেটা শেষের দিকে একটা প্রশ্নে তোমরা পাবা। আবার এরকম চারটা অপশন আকারেও আসতে পারে। অর্থাৎ অপশন আকারে পিন পয়েন্ট ইরর আসতে পারে, অথবা অথবা সেন্টেন্স কারেকশন, অথবা কি আসবে, সেন্টেন্স কারেকশন। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পাশে একটু ভোক্যাবস বেসড, হ্যাঁ, ভোক্যাব বেসড কিছু প্রশ্ন আসে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বলছে যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস অ্যান ইরর, মানে এই চারটা অপশনের ভিতর কোন পার্টটা ভুল, আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো এটার জন্য আমাদের তো একটু গ্রামাটিক্যাল নলেজ খুব ভালো প্রয়োজন। আমরা দেখি কি বলছে। এখানে বলছে যে এই নাম্বারটা, দ্য প্রফেসর নোন ফর হার ইনসাইটফুল লেকচার্স অ্যান্ড রিগোরাস গ্রেডিং ওয়ার হাইলি রেসপেক্টেড বাই হার স্টুডেন্টস। এই পার্টটাতে কোনটা ভুল রয়েছে? ভুল রয়েছে হচ্ছে আমার অপশন সি নাম্বারটা। খেয়াল করো, আমার বাক্যের সাবজেক্ট কি? বাক্যের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। বাক্যের সাবজেক্টটা কি? বাক্যের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এটা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমার বাক্যের ভার্বটা কি হইতে হবে? ভার্বটা হইতে হবে হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন আমরা সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা অনেকে বুঝতে পারি না। এটা আমরা কিভাবে বুঝবো সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা বুঝার খুব সহজ একটা নিয়ম হচ্ছে, যে সকল ভার্বের শেষে যে সকল ভার্বের শেষে তুমি এস বা ইএস পাবা সেগুলাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। সেগুলোকে কি বলা হয়? সিঙ্গুলার ভার্ব। আর যে সকল ভার্ব কোনো এস বা ইএস যুক্ত থাকে না সেগুলাকে বলা হবে প্লুরাল। যেমন ধরো আমি বললাম ডু, কোনো এস বা ইএস নাই, তার মানে এটা হচ্ছে কি? প্লুরাল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্লুরাল। কিন্তু তুমি যদি লেখো ডাস, তুমি যদি লেখো গোস, তুমি যদি লেখো তুমি যদি লেখো হচ্ছে প্লেস, তুমি যদি লেখো প্লেস, এই দেখো প্রত্যেকটা শেষে এস বাই এস আছে না? কোন একটা ভার্বের শেষে যখন তুমি এস বাই এস পাবা, সেই ভার্বগুলোকে বলবো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ এই যে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে বাক্যের সাবজেক্টের উপরে। এটা যেহেতু আমার সিঙ্গুলার রয়েছে, সেহেতু আমার বাক্যের ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা। এবং এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যারা খুব ভালোভাবে পড়ে থাকো তারা খুব ইজিলি এটা ধরতে পারবা। ওকে, দেখো দ্বিতীয় প্রশ্নটা আমরা খেয়াল করব। আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস এন এরর, সেম ক্যাটাগরির কোয়েশ্চেন্স। এবং এই প্রশ্নটা আমাদের একটু মিনিং বেস ধরতে হবে, একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এখানে আসলে কোথায় ভুল রয়েছে। খেয়াল করো, দ্য রিজন ওয়াই শি ডিসাইডেড টু কোয়াইট হার জব ওয়াজ বিকজ অফ দ্য লং আওয়ার্স। এ, বি, সি এবং ডি, চারটা অপশন রয়েছে। এটা মেনলি একটা সেন্টেন্স, বুঝছো? এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত এটা হচ্ছে একটা কি, পুরো একটা সেন্টেন্সটাকে চারটা ভাগে ভাগ করছে। এখানে বলছে দ্য রিজন, একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নে রিজন আর বিকজ একই ওয়ার্ড না? রিজন আর কি বিকজ, এটা হচ্ছে একই ওয়ার্ড। তাহলে এই যে আমরা বাংলায় যেমন পড়ি না বাহুল্য দোষ, বাংলায় পড়ি না বাংলায় পড়ি না বাহুল্য দোষ। তো একই শব্দ, একই অর্থের শব্দ যখন একাধিকবার ব্যবহার করবা, তখনও সেটাকে ইংরেজিতে বলা হয় কি? ইংরেজিতে বলা হয় রিডান্ড্যান্সি। কি বলা হয়? রিডান্ড্যান্সি। অর্থাৎ এটা তোমার এই রিডান্ড্যান্সি টপিক থেকে আসছে। যদি তুমি বলো যে, ধরো তুমি বললা ব্যাক, কেউ একজন ব্যাক করছে, আর তুমি যদি বলো রিটার্ন করছে, দুইটারই কিন্তু খেয়াল করো, দুইটারই অর্থ সেম। ব্যাক করার অর্থও সেম, রিটার্ন করার অর্থটাও সেম। কিন্তু তুমি যদি একটা বাক্যে এই দুটো একসাথে ব্যবহার করো, তখন সেই বাক্যটা কিন্তু আমার ভুল হবে। হয় ব্যাক লিখতে হবে, নয়তো রিটার্ন লিখতে হবে। ঠিক একইভাবে একটা বাক্যে তুমি এক এক জায়গায় রিজন লিখেছো, আবার তুমি বিকজ লিখতে পারবা না। কারণ রিজনও যা, বিকজও তা, দুটাই কারণ অর্থ প্রকাশ করে। তার মানে এটার উত্তরটা হবে কি? আমার উত্তরটা হবে ডি নাম্বারটা, দ্য রিজন হোয়াই শি ডিসাইডেড টু কোয়াইট হার জব ওয়াজ দ্য লং আওয়ার্স। এখানে বিকজ শব্দটা, বিকজ অফ, এই পার্টটা হবে না। তাহলে দুই নম্বর উত্তরটা হচ্ছে কি? ডি নাম্বারটা। এবং এই টপিকটা এসেছে কোথা থেকে? আমাদের রিডান্ড্যান্সি থেকে। খুবই বেসিক আলোচনা, খুবই বেসিক আলোচনা, আমাদের অর্থ ধরতে হবে।
3 নম্বর প্রশ্নটাও সেম ক্যাটাগরির একটা প্রশ্ন, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড। খেয়াল করো, এখানে বলছে এইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস ইজ গোয়িং টু প্রেজেন্ট দ্য প্রপোজাল অ্যাট দ্য বোর্ড মিটিং। এটা খুব সুন্দর একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? দুইটা নিয়ম আমরা একসাথে শিখবো। এইখানে একটা নিয়ম শিখবো, আমরা এইখানে একটা নিয়ম শিখবো। প্রথম নিয়মটা আমরা একটু দেখি। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে, তুমি যখন একটা সেন্টেন্সে এইদার ডট ডট অর পাবা, এইদার ডট ডট অর নিয়ে নেইদার ডট ডট নর, নট অনলি, নট অনলি ডট ডট বাট অলসো। এই যে পার্ট, হ্যাঁ, নট অনলি ডট বাট অলসো, এগুলো কি করে? এগুলো হচ্ছে দুইটা সাবজেক্টকে যুক্ত করে। কি করে? এরা দুইটা সাবজেক্টকে, এখানে একটা সাবজেক্ট থাকে S1, এখানে একটা সাবজেক্ট থাকে S2। মানে এইদারের পরে, নেইদারের পরে, নট অনলি এর পরে এখানে একটা সাবজেক্ট পাবা, আর অরের পরে, নরের পরে, বাট অলসো এর পরে আর একটা সাবজেক্ট পাবা। তো S1 আর S2। আমার কথা হচ্ছে, এই যে বাক্যে দুইটা সাবজেক্ট, আমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে গ্রহণ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। যখন তুমি এই পার্টটা পাবা, এইদার ডট ডট অর নেইদার ডট ডট নর, তখন তোমার কাজ হচ্ছে সাবজেক্ট টু অনুযায়ী ভার্ব গ্রহণ করা। ঠিক আছে? তখন তোমার কাজ হচ্ছে কি? S2 অনুযায়ী ভার্ব গ্রহণ করা। অর্থাৎ সাবজেক্ট টু যদি তোমার সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট টু প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার আসো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে তুমি যখন পাবা উইথ, তুমি যখন পাবা অ্যালং উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড বাই, তুমি যদি পাও অ্যাজ ওয়েল অ্যাজ, তুমি যদি পাও কি অ্যাজ ওয়েল অ্যাজ, এরাও কি করে? এরাও দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এদের এইখানে থাকে একটা সাবজেক্ট S1, এটার এই পাশে থাকে একটা সাবজেক্ট S2। মানে এরাও দুইটা সাবজেক্টকে কি করে? যুক্ত করে। তাহলে এদের ক্ষেত্রে, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে S1 অনুযায়ী ভার্ব গ্রহণ করা। আমার কাজ S1 অনুযায়ী ভার্ব গ্রহণ করা। তাহলে আমাদের শব্দগুলো একটু মনে রাখতে হবে, শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। এইদার, নেইদার, নট অনলি, এগুলার ক্ষেত্রে S2 অনুযায়ী ভার্ব গ্রহণ করব। আর উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? S1 অনুযায়ী ভার্ব গ্রহণ করব। সে নিয়ম অনুযায়ী খেয়াল করো, আমার এখানে রয়েছে কি এইদার, আর এখানে রয়েছে কি অর। এখানে দেখো, এখানে দেখো এইদার, এখানে একটা দা ম্যানেজার, এটা হচ্ছে S1, আর অর এর পরে হিজ অ্যাসিস্ট্যান্টস, এটা হচ্ছে কি এটা হচ্ছে S2। তাহলে আমি তো S1 আমার কি, S1 আমার সিঙ্গুলার, S1 আমার সিঙ্গুলার, S2টা কি? S2টা হচ্ছে আমার প্লুরাল। তাহলে এই দ্বার অর থাকলে আমি কোনটা নিয়ে কাজ করবো? আমার কাজ হবে হচ্ছে কি? আমার কাজ হবে S2 অনুযায়ী। তাহলে S2 যেহেতু আমার প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। তার মানে আমার এই প্রশ্নের উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। অর্থাৎ আমার এই যে কন্টেন্ট ইরোরটা, ইরোরটা হচ্ছে বি নাম্বারটাতে রয়েছে। আমার ইজ না হয়ে কি হবে? আর হবে। আচ্ছা, দেন 4 নাম্বারটাতে খেয়াল করো। 4 নাম্বার আমাদের একটা প্রোভার্বস বা ইডিয়মস এন্ড ফ্রেজ টাইপের একটা প্রশ্ন থেকে এসেছে। তোমরা খেয়াল করো, ডিউরিং দ্য ডিবেট দ্য স্টুডেন্ট প্লেড ডেভিলস অ্যাডভোকেট টু চ্যালেঞ্জ দ্য অপোজিং আর্গুমেন্ট, হোয়াট ডাজ দ্য ইডিয়ম মিন ইন দ্য কন্টেক্সট। তোমাদের এরকম প্রচুর ফ্রেজাল প্রশ্ন আসবে, ফ্রেজ থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। আশা করি ইডিয়মস, ইডিয়মস বা ফ্রেজ থেকে প্রশ্নগুলা যেগুলো আসবে, সেগুলো তোমরা একটু এরকম মিনিং বেস ধরে ধরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। খেয়াল করো, এখানে যেটা বলছে প্লেড ডেভিলস অ্যাডভোকেট, প্লেড ডেভিলস অ্যাডভোকেট মানে কি? ধরো তোমাদের কারোর সাথে ডিবেট হচ্ছে, তুমি আরেকজনকে হারানোর জন্য তুমি কি করলা? তাকে রাগাই দিলা। রাগানোর জন্য তুমি একটা খারাপ একটা কাজ করলা। তো সেটা বুঝাইতে এখানে বলছে হচ্ছে প্লেড ডেভিলস অ্যাডভোকেট, যেটার অর্থটা যাচ্ছে হচ্ছে টু প্রেজেন্ট এ কাউন্টার এগ্রিমেন্ট, আর্গুমেন্ট টু স্টিমুলেট ডিবেট। অর্থাৎ ডিবেটটাকে স্টিমুলেট করার জন্য একটা কাউন্টার আর্গুমেন্ট প্রোভাইড করছে, যেটার অর্থটা দাঁড়ায় প্লে ডেভিলস অ্যাডভোকেট। সি নাম্বারটা এটা একটু মিনিং বেস প্রশ্ন। 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারটা আমাদের লিটারেচারের যে পার্টটা থাকে, ফিগার অফ স্পিচ, লিটারেচারের ফিগার অফ, ফিগার অফ স্পিচ থেকে প্রশ্নটা আসছে। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য রেইন হ্যামার্ড এগেইনস্ট দ্য উইন্ডোজ। বলতেছে হচ্ছে ওই যে জানালা, জানালা কি করতেছে? জানালার পাশে বৃষ্টি এত জোরে আসতেছে যে জানালাতে মনে হচ্ছে রেইন কি করতেছে? হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, এরকম একটা কাজ বোঝাচ্ছে। তাহলে এটা কি আসলে পার্সোনিফিকেশন, মেটাফোর, সিমিলি, নাকি অনামেটোপিয়া? আমরা ডি নাম্বার থেকে আসি। অনামেটোপিয়াটা কি? অনামেটোপিয়াটা হচ্ছে ধ্বনির সাথে রিলেটেড। কার সাথে? ধ্বনির সাথে। যেমন ধরো কুকুরের যে শব্দ ঘেউ ঘেউ, বিড়ালের যে শব্দ মেও মেও, অর্থাৎ কোনো প্রাণী বা অপ্রাণীবাচক যে জিনিসগুলো, তাদের যে ধ্বনি, তাদের যে ধ্বনির প্রকাশ, সেটাকে বলা হয় হচ্ছে অনামেটোপিয়া। সিমিলি আর মেটাফোর আমরা খুব ইজিলি ধরতে পারি, দুটি ভিন্ন জিনিস। খেয়াল করবা, দুটি, দুটি কি? দুটি ভিন্ন জিনিস। ওকে,
দুটি ভিন্ন জিনিসের তুলনায়, দুটি ভিন্ন জিনিসের তুলনায় আমরা সিমিলি আর মেটাফর ব্যবহার করি। লাইক ধরো তোমার সাথে বাঘের একটা তুলনা হচ্ছে, তুমি বললা কি হি ইজ লাইক আ ডগ, অথবা বললা হি ইজ আ ডগ। দুটা সেন্টেন্সে কিন্তু তুলনা প্রকাশ করতেছে, যে তোমার সাথে ডগের তুলনা, ডগের জায়গায় তোমার টাইগার থাকতে পারে, হি ইজ এ টাইগার। হ্যাঁ, হি ইজ লাইক এ টাইগার, যে কোনো জিনিস থাকতে পারে। তো তুলনার ক্ষেত্রে তুমি যখন এই যে দুইটা জিনিসের তুলনা করলা, তুলনার ক্ষেত্রে তুমি যখন অ্যাজ অথবা লাইক ব্যবহার করবা, অ্যাজ অথবা লাইক ব্যবহার করবা, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে সিমিলি। আর যখন এই দ্বিতীয় সেন্টেন্সের মতো অ্যাজ লাইক ব্যবহার করবা না, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে মেটাফোর। আর পার্সনিফিকেশন জিনিসটা কি? ধরো পার্সনিফিকেশন জিনিসটা হচ্ছে, ধরো দরজায় নক করা। হ্যাঁ, ধরো কি দরজায় নক করা, এই নকটা কারা করে? একটা মানুষ করে। তো এর কাজটা তুমি যদি মানুষ ভিন্ন অন্য কিছুর উপর আরোপ করো, তাহলে সেটাকে বলে পার্সনিফিকেশন। ঠিক একইভাবে এই প্রশ্নটাতে খেয়াল করো, বলছে হ্যামার, হ্যামার মানে কি? হাতুড়ি দিয়ে পেটানো, তাই না? হ্যামার মানে কি? আমরা জানি হাতুড়ির সাথে রিলেটেড। তো হাতুড়ি পেটানোর কাজটা আসলে কার? হাতুড়ি পেটায় হচ্ছে মানুষেরা। হাতুড়ি পেটায় কারা? হাতুড়ি পেটায় হচ্ছে মানুষেরা। তো এই বাক্যে হাতুড়িটা পেটানোর কাজ কে করতেছে? বৃষ্টি করতেছে। মানে মানুষের একটা কাজ তুমি যখন আরেকজনের উপর আরোপ করবা, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। তার মানে আমার উত্তরটা কি হচ্ছে? আমার উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। তারপরে খেয়াল করো 6 নাম্বার, বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কন্টেইনস ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, এখানে প্রশ্নটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে একটা ইরোরের নাম। এটা কি? এটা একটা ইরোরের নাম। তোমাকে মেনলি এখানে জানতে চেয়েছে নিচের কোন সেন্টেন্সটাতে আসলে ভুল রয়েছে। তোমাকে মেনলি এখানে জানতে চেয়েছে নিচের কোন সেন্টেন্সটাতে ভুল রয়েছে, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার অনুযায়ী কোনটা ভুল রয়েছে আমরা খুঁজি। খেয়াল করো, এখানে বলছে যে ডি নাম্বারটা এক্সাইটেড, এটা একটা ভার্ব। এক্সস্টেড, এটা একটা ভার্ব। ওয়াইল ড্রাইভিং, এখানে একটা ভার্ব রয়েছে। এখানেও হচ্ছে কি ওয়াইল ড্রাইভিং। দেখো সবগুলোর ক্ষেত্রে হয় তুমি ভার্ব প্লাস আইএনজি পাবা, অথবা তুমি ভি3 পাবা। তো এই যে ভার্বগুলা, এই যে ভার্বগুলা, এই ভার্বের কাজ যে করবে, খুব ভালোভাবে খেয়াল করো, এই ভার্বের কাজ যে করবে তাকে কমার পরে, তাকে কি করতে হবে? কমার পরে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। কি করতে হবে? সাবজেক্ট হিসেবে বসাতে হবে, তাহলে তোমার কোনো ইরর থাকবে না। আর যদি সাবজেক্ট হিসেবে না বসাও, তাহলে তোমাকে ড্যাংলিং মডিফায়ার হিসেবে একটা ইরোড আইডেন্টিফাই করে দিবে। তার মানে আমার কাজটা হচ্ছে কি, আমি দেখব এই ড্রাইভিং এর কাজ, এই ড্রাইভিং এর কাজ এক্সজস্টেড, এই যে এক্সাইটেড যে হয়েছে বা যে করেছে, তাকে এই যে কমাগুলো রয়েছে, এই কমার পরে, তাকে এই কমার পরে আমাকে সাবজেক্ট পজিশনে বসিয়ে দিতে হবে। আমরা দেখি এক্সাইটেড, এক্সাইটেড হওয়ার কাজ দ্য কিডস করতে পারে। এক্সাইটেড হওয়ার কাজ কি দ্য কিডস করতে পারে? পারে। তার মানে এখানে কোনো ভুল নাই, এটা রাইট। তারপরে খেয়াল করো এক্সজস্টেড ফ্রম দ্য লং ডে, মানে ক্লান্ত হয়ে গেছে। শি ডিসাইডেড টু গো টু বেড। এক্সজস্টেড, শি একটা ব্যক্তি, ব্যক্তি তো ক্লান্ত হইতেই পারে, খুব স্বাভাবিক। তার মানে এটাও ঠিক আছে। তারপরে খেয়াল করো হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং এর কাজ কি আই করতে পারে? মানে আমি করতে পারি? অবশ্যই পারি। একজন ব্যক্তি ড্রাইভিং এর কাজ অবশ্যই করতে পারে। কিন্তু অপশন, অপশন এই নাম্বারটাতে খেয়াল করো, হোয়াইল ড্রাইভিং এ ডির ক্রস দ্য রোড ইন ফ্রন্ট অফ মি। ডির মানে কি? ডির মানে হচ্ছে হরিণ। এটা খেয়াল করো তো, হরিণ কি ড্রাইভিং এর কাজ করতে পারে কখনো? হরিণ কি কখনো ড্রাইভিং এর কাজ করতে পারে? পারে না। তার মানে এই সেন্টেন্সটাতে আমার ভুল রয়েছে। এই সেন্টেন্সটাতে আমার কি রয়েছে? ভুল রয়েছে, ড্যাংলিং মডিফায়ার রয়েছে। ড্যাংলিং মডিফায়ারটা একটা ইরোরের নাম, সেই ইরোরটা রয়েছে আমার এই সেন্টেন্সটাতে। আমি আবারও বলছি, এটা হচ্ছে কি, এই যে ভার্ব প্লাস আইএনজি অথবা ভি3 বাক্যের শুরুতে যে পাইলা, এটার কাজ যে করবে তাকে আমার কমার পরে সাবজেক্ট হিসেবে বসাইতে হবে। এখানে যেমন এক্সজস্টেড কাজ দ্য কিডস করছে, এখানে হচ্ছে এক্সাইটিং এর কাজ দ্য কিডস করছে, এক্সজস্টেড কাজ শি করছে, ড্রাইভিং এর কাজ হচ্ছে আই করতেই পারি। কিন্তু এখানে ড্রাইভিং এর কাজ তো কখনো ডির বা হরিণ করতে পারে না। যে করবে তাকে সাবজেক্ট পজিশনে রাখতে হবে। তার মানে আমার উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। 7 নাম্বারটা খেয়াল করা, খুবই সহজ একটা সেন্টেন্স, দ্য পাস্ট ফর্ম অফ রিড, একদম বাচ্চাকালের পড়া, খুবই বাচ্চাকালের, যেগুলো আমরা ক্লাস 1 2 3তেও পোলাপান পড়ে, তাই না? তোমরা পড়েছো। রিডের, রিডের পাস্ট ফর্ম কি আমরা জানি? রিড হচ্ছে রিড, রিড, আর হচ্ছে রিড। এটা পাস্ট, পাস্ট পার্টিসিপল, সবকিছুই সেম। এরকম আরো দু একটা থাকে, যেমন টেলিকাস্ট, দেখবা টেলিকাস্ট, অথবা থাকলো হচ্ছে ব্রডকাস্ট। হ্যাঁ, এই সকলেরও ভি2 ভি3, ভি2 ভি3 সব সেম। ভি2 আর হচ্ছে কি ভি3 সব সেম। তাহলে রিড, রিডের পাস্ট ফর্ম কি আমরা জানি? রিড, সি নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারটা বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ভায়োলেটস কালেকশন রুলস। এখানেও মেনলি
সেন্টেন্সের মানে প্রশ্নটা দ্বারা তোমাকে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে, মেনলি বলছে একটা ইরোড ডিটেক্ট করো, কোন সেন্টেন্সটা আসলে রং সেন্টেন্স। তোমাকে বলছে কি একটা রং সেন্টেন্স তৈরি করতে, সরি রং সেন্টেন্স আইডেন্টিফাই করতে। কোন সেন্টেন্সটাতে একটা রং সেন্টেন্স রয়েছে খেয়াল করো। হি পেইড ক্লোজ হি পেইড ক্লোজ অ্যাটেনশন দ্য ডিটেলস অফ দ্য কেস, দ্য পলিটিশিয়ান মেড আ স্ট্রং আর্গুমেন্ট ডিউরিং দ্য ডিবেট, শি টুক আ হেভি ডিসিশন টু লিভ হার হোম টাউন, দ্য টিম রিচড এ ইউনানিমাস এগ্রিমেন্ট অন দ্য প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভুল রয়েছে আমার সি নাম্বারটাতে। কোথায় ভুল রয়েছে? কারণ সিটুকে হিভি ডিসিশন আসলে কখনো হয় না, এটা আসলে মানে অর্থগতভাবে কখনোই হয় না। আর তাছাড়াও ডিসিশনটা হচ্ছে মেইনলি একটা আনকাউন্টেবল নাউন। ডিসিশনটা কি একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আমার কি বসে না, কখনো আমার এ বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো তুমি ওয়ান বসাতে পারবা না, এ বসাতে পারবা না। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আনকাউন্টেবল নাউনের সাথে বসে না। তুমি কখনো 2 3 4ও বসাতে পারবা না। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। কেন হচ্ছে? কারণ ডিসিশন একটা আনকাউন্টেবল, এর পূর্বে এ হয় না। আর তাছাড়াও হি টুক এ হিভি ডিসিশন হয় না, হি টুক গ্রেট ডিসিশন লিখতে পারবা তুমি। লিখতে পারবা কি হি টুক গ্রেট ডিসিশনস। ওকে, আচ্ছা। তারপরে 9 নাম্বারটা, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন দ্য মিনিং অফ পারফাংটরি। অর্থাৎ এখানে আমার একটা সিনোনিম চেয়েছে। কি চেয়েছে? এখানে আমাকে সিনোনিম চেয়েছে। কার সিনোনিম? পারফাংটরি শব্দটার সিনোনিম চেয়েছে। ওকে, আমরা পারফেক্টলি শব্দটা সিনোনিম খুঁজবো, তার আগে আমাদের যখন একটা প্রশ্ন পাবো এরকম সিনোনিম অ্যান্টোনিমে, তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে এই 4টা অপশনের মিনিংটা কি সেটা আগে মনে মনে একটু ঠিক করে নেওয়া। দেখো, প্রথমত কি, থ্রো মানে কি সর্বত্র, মানে সবকিছু জুড়ে বোঝায়। সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা জ্ঞান, মানে হালকা হালকা জ্ঞান, যেটা বলে না যে একটু মানে আমি হালকা হালকা পড়েছি, তোমরা অনেক সময় বলে হালকা হালকা পড়েছি, এটাকে বলা সুপারফিশিয়াল পড়াশোনা করা, হ্যাঁ, ভাষা ভাষা। ইনথুজিয়াস্টিক মানে আমরা জানি খুবই, ইনথুজিয়াস্টিক মানে খুবই আগ্রহী, তাই না, খুবই খুবই আগ্রহী বুঝায়। কেয়ারফুল মানে আমরা জানি খুবই কেয়ারিং বা খুবই সতর্ক থাকা বুঝায়, সতর্ক থাকা বুঝায়। আর পারফেক্টরি মানে কি? পারফেক্টরি মানেটা হচ্ছে সেই ভাষা ভাষা জ্ঞানকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, অগভীর জ্ঞানকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, অগভীর জ্ঞান মানে হালকা হালকা পড়ছে, লিটিল লার্নিং। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে বলো না যে এই টপিকটা আমি হালকা পড়ে গিয়েছি, তো হালকা পড়ে যাওয়া মানেই হচ্ছে পারফেক্টরি। ওকে, তাহলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি, বি নাম্বারটা, সুপারফিশিয়াল। এবং তোমাদের এই যে ভোকাবুলারি রিলেটেড যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলা, প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবা। দেন 10 নম্বরটা, হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড প্যারাশুট টু মিন আ পারসন ইউজিং এ প্যারাশুট ইন স্কাই ডাইভিং। আচ্ছা, স্কাই ডাইভিং এ যারা হচ্ছে প্যারাশুট নিয়ে কাজ করে, যারা হচ্ছে স্কাই ডাইভিংটা করে, তাদেরকে এই প্যারাশুট শব্দের সাথে কোন সাফিক্সটা আসলে যুক্ত করলে একটা অর্থবোধক শব্দ হবে। দেখো, প্যারাশুটর হয় না, প্যারাশুটার হয় না, প্যারাশুটেন্টও হয় না, একটাই শব্দ হয়, সেটা হচ্ছে প্যারাশুটিস্ট। ওকে, প্যারাশুটিস্ট। এরকম সাফিক্স প্রিফিক্স থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। এবং তোমরা জানো সাফিক্স মানেটাকে, সাফিক্স মানে হচ্ছে যেটা পরে বসে, হ্যাঁ, প্রত্যয় টাইপের। কি বসে? প্রত্যয় টাইপের, যেটা শব্দের সাথে পরে বসে। আরেকটা আছে প্রিফিক্স। কি আছে? আরেকটা আছে হচ্ছে প্রিফিক্স, যেটা আমরা জানি কি শব্দের শব্দের পূর্বে বসে। প্রিফিক্স বসে কোথায়? শব্দের পূর্বে। লাইক ধরো আমি বললাম রেগুলার। কি বললাম? বললাম রেগুলার। রেগুলার শব্দের সাথে তুমি যখন যুক্ত করবা ইররেগুলার, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রিফিক্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রিফিক্স। তুমি যখন যুক্ত করবা রেগুলারলি শব্দের শেষে যুক্ত করলা, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সাফিক্স। ওকে, দেন 11 নম্বরটা খেয়াল করো, আমাদের প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন, উই নিড টু পার্জ আওয়ার কান্ট্রি ড্যাশ নেপোটিজম। অর্থাৎ বলছে নেপোটিজম মানে আমরা সকলেই জানি যে স্বজন প্রীতি। নেপোটিজম মানে কি? নেপোটিজম মানে হচ্ছে আমরা সকলেই জানি এটা হচ্ছে স্বজন প্রীতি। ওকে, আচ্ছা। তো এখানে বলছে যে আমাদের কান্ট্রিকে, আমাদের দেশটাকে স্বজনপ্রীতির হাত থেকে রক্ষা করতে হবে। তো রক্ষা করা অর্থে পার্জের সাথে যেটা বসে সেটা হচ্ছে সবসময় অফ, পার্জ আওয়ার কান্ট্রি অফ নেপোটিজম। কারণ উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাহলে দেখবা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখান থেকে আসুক তোমরা কমন পাবা। দেন 12 নম্বরটা দেখো, দ্য অবজেক্টিভ ফ্রম উইন্টার। আচ্ছা, দেখো আই এর অবজেক্টিভ ফ্রম কি? আমরা জানি আই এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে মি। হি এর অবজেক্টিভ ফ্রম কি? হিম। শি এর অবজেক্টিভ ফ্রম কি? আমরা জানি হার। ইট এর অবজেক্টিভ ফ্রম কি? আমরা জানি ইট। দে এর অবজেক্টিভ ফ্রম কি? আমরা জানি হচ্ছে দেম। এরকম প্রোনাউন গুলার আমরা কি জানি?
প্রোনাউন গুলার আসলে আলাদা আমরা অবজেক্টিভ ফর্ম তৈরি করতে পারি, আদারওয়াইজ অন্য কোনো শব্দেরই আসলে অবজেক্টিভ ফর্ম হয় না। সেহেতু উইন্টার যেহেতু কোনো প্রোনাউন না, উইন্টার কি, উইন্টার হচ্ছে একটা নাউন। নাউনের কখনো অবজেক্টিভ ফর্ম হয় না, হয় কার, প্রোনাউনের। তাহলে উত্তরটা হবে নান, আসলে উইন্টারের কোনো অবজেক্টিভ ফর্মই হয় না। তাহলে 13 নম্বরটা দেখো, দ্য ইডিয়ম টু মেক ওয়ান টিথ চ্যাটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এখন তোমাদের শীতকাল যাচ্ছে, দেখবা শীতে কনকনে ঠান্ডায় অনেকে আমরা দাঁত কাঁপাই, তাই না? যখন কনকনে ঠান্ডা হয় তখন একটা দাঁত দাঁতে দাঁতে দেখবো একটা বাড়ি খায়, তাই না? সেটাকে বলছে ওয়ান টিথ চ্যাটার, মানে দাঁতে দাঁতে যে বাড়িটা খাওয়া বোঝায়, তাতে কি বলায়? তা আনন্দ, জয়, ডিলাইট, সরো নাকি কোল্ড? এটা হচ্ছে কোল্ড হবে। অর্থাৎ এইটা হচ্ছে দাঁতের সাথে দাঁত কখন বাড়ি খায়, যখন আমাদের খুব ঠান্ডা লাগে, এবার ঠান্ডার সময় হচ্ছে দাঁতে দাঁত লেগে যায়, তাই না? তো এটা হচ্ছে কোল্ডকে রিপ্রেজেন্ট করে। আরেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ফেয়ারকে, দুঃখকে। হ্যাঁ, দুঃখটা যেহেতু আমার অপশনে নাই, সেহেতু আমার উত্তরটা হবে কোল্ড। ওকে, 14 নম্বরটা খেয়াল করো, দ্য সিঙ্গেল ওয়ার্ড ফর এ পার্সন হু ডেলিভারেটলি সেটস ফায়ার টু এ বিল্ডিং। এটা আসছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, এটাও আসছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। আচ্ছা, অ্যামেচার মানে কি? অ্যামেচার মানে আমরা জানি নবীন বা অপেশাদার, নবীন বা অপেশাদার, হ্যাঁ, ইনএক্সপিরিয়েন্সড। আচ্ছা, আর্সেনাল মানে কি? আর্সেনাল মানে মানে হচ্ছে অস্ত্রাগার, মানে যেখানে হচ্ছে অস্ত্র রাখা হয়, সেটা হচ্ছে আর্সেনাল। আচ্ছা, ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে যারা হচ্ছে মানব প্রেমী, তারা হচ্ছে কি মানব প্রেমী, অর্থাৎ যে অনেক মানবদেরকে অনেক হেল্প করে, যে মানুষটা খুব রিচ এবং পুরদেরকে অনেক হেল্প করে, মানব প্রেমী। আর্সনিস্ট মানে কি? আর্সনিস্ট মানেই হচ্ছে এটা যে ডেলিভারেটলি সেটস ফায়ার টু এ বিল্ডিং, যারা হচ্ছে বিল্ডিং এ আগুন দেয়, তাদেরকে বলা হচ্ছে আর্সনিস্ট। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। 15 নম্বরটা খেয়াল করো, অ্যান্ড ড্যাশ ইজ এ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ ডিসপিউট। ডিসপিউট মানে আমরা জানি হচ্ছে ঝগড়া ঝামেলা বা বিবাদ, তাই না? ঝগড়া ঝামেলা বা বিবাদকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এখানে বলছে নিচের কোন অপশনটা এমন একটা মানুষকে রিপ্রেজেন্ট করে যে দুইটা পার্টি তাকে নিয়োগ করছে একটা বিবাদকে মেটানোর জন্য। আচ্ছা, অ্যামেচার মানে আমরা একটু আগেই দেখেছি, অ্যামেচার মানে আমরা জানি অপেশাদার। অ্যামেচার মানে হচ্ছে অপেশাদার। তো অপেশাদার শব্দের সাথে আসলে কোনো ডিসপিউট মেটানোর কোনো কাজের সাথে কেউ হতে পারে না। অ্যাঙ্কর মানে আমরা জানি নোঙর, হ্যাঁ, অ্যাঙ্কর মানে নোঙর তোলে, অথবা হইতে পারে বিভিন্ন অনুষ্ঠানের যে উপস্থাপক, বিভিন্ন অনুষ্ঠানের যে উপস্থাপক, তো কোনো উপস্থাপকও আসলে এই কাজটা করে না। আর্চার মানে আমরা জানি হচ্ছে ধনুক বিদ্যা, তাই না? আর্চার মানে হচ্ছে যারা ধনুক বিদ্যা, যারা হচ্ছে তীরন্দাজ, যারা তীর দিয়ে খেলে, সেটা। এটা উত্তরটা হবে কি আরবিট্রেটর। আরবিট্রেটর মানে হচ্ছে মধ্যস্থতাকারী। আরবিট্রেটর মানে হচ্ছে কি মধ্যস্থতাকারী। ওকে, মধ্যস্থতাকারী, অর্থাৎ দুজনের ভিতর ঝামেলা লাগলে যে ঝামেলাটা মিটাই দিবে তাকে বলা হয় কি আরবিট্রেটর। ডি নাম্বারটা উত্তর। 16 নম্বরটা দেখো, প্ল্যাবিসাইড ইজ এ টার্ম রিলেটেড টু। ওকে, প্ল্যাবিসাইড ইজ এ টার্ম দ্যাট ইজ রিলেটেড টু। আচ্ছা, প্ল্যাবিসাইডটা আসলে কার সাথে রিলেটেড? প্ল্যাবিসাইড মেনলি মেনলি দেখা যায় একটু রাজনীতির সাথে। হ্যাঁ, এটা দেখা যায় মেনলি কোথার সাথে? রাজনীতির সাথে, ভোটের সাথে। ওকে, ভোটের সাথে, গণভোট টাইপের, গণভোট টাইপের বা রাজনীতির সাথে ইশতেহারের টাইপের। তো এই যে প্ল্যাবিসাইড, এটার উত্তরটা হবে কি ডি নাম্বারটা, পলিটিক্স। আচ্ছা, 17 নম্বরটা দেখো, লোডেড ইজ অ্যান ইনফর্মাল ওয়ার্ড মিনস। লোডেড শব্দটা কি? হ্যাঁ, লোডেড শব্দটার মানেটা কি খেয়াল করে, এখানে বলছে ইনএক্সপেন্সিভ মানে হচ্ছে আমরা জানি যেটা স্বল্প মূল্য। ইনএক্সপেন্সিভ মানে হচ্ছে যেটার মূল্য স্বল্প, স্বল্প মূল্য। ইন্টেলিজেন্ট মানে আমরা জানি হচ্ছে মেধাবী, ইন্টেলিজেন্ট মানে আমরা জানি মেধাবী। পুর মানে আমরা জানি কি খুবই সহজ, গরিব, হ্যাঁ না, গরিবস। আর রিচ মানে কি? রিচ মানে হচ্ছে আমরা জানি বড় লোক। আচ্ছা, এই যে লোডেড শব্দ, লোডেড শব্দটা মানে হচ্ছে সম্পদশালী। লোডেড সম্পদ মানেটা হচ্ছে কি যারা খুবই সম্পদশালী, তা তাদেরকে কি বলা হয়? রিচ বলা হয়। ওকে, দেন 18 নম্বরটা খেয়াল করো, শি ডিসাইডেড টু ব্রিং আপ দ্য টপিক ডিউরিং দ্য মিটিং। আচ্ছা, ব্রিং আপ মানেটা কি? এখানে বলছে কি ব্রিং আপ মানেটা আসলে এই সেন্টেন্সে কি অর্থ প্রকাশ করতেছে? আচ্ছা, সেন্টেন্সটা মানেটা হচ্ছে এই টপিকের সময়, অর্থাৎ মিটিং চলাকালীন সময়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা টপিক উপস্থাপন করবে, হ্যাঁ, একটা টপিক সামনে নিয়ে আসবে। তাহলে সামনে নিয়ে আসা অর্থে আমরা অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে আমরা জানি কোনো কিছু অবজ্ঞা করা, আমরা এটা তো হবে না, নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। কমপ্লিট মানে কি? কোনো কিছু শেষ, পরিপূর্ণ করা, তাই না? কমপ্লিট মানে হচ্ছে কি কোনো কিছু পরিপূর্ণ করা। আচ্ছা, তারপরে রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে কোনো কিছু বাদ দেওয়া বোঝায়। মেনশন মানে কি? মেনশন মানে কোনো কিছু তুলে ধরা। মেনশন মানেও কি কোনো কিছু তুলে ধরা। তাহলে এই যে মিটিং এ একটা টপিক তারা তুলে ধরবে, মিটিং এ একটা টপিক তুলে ধরবে, সেই অর্থে ব্রিং আপ শব্দটা ব্যবহার করা হয়েছে। সে অনুযায়ী আমার উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, যে তারা মেনশন শব্দ। আচ্ছা, 19 নম্বরটা খেয়াল করো, দ্য অ্যান্টোনিম অফ এক্সাসারবেট। দ্য অ্যান্টোনিম অফ এক্সাসারবেট। আচ্ছা,
ওরসেন মানে হচ্ছে কোনো কিছু তীব্রতর ভাবে খারাপ করা। হ্যাঁ, ওরসেন মানে হচ্ছে কি তীব্রতর, এবং সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, কোনো কিছু নেগেটিভ অর্থ প্রকাশ করে। আচ্ছা, তারপর ইন্টেন্সিফাই মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা। ইন্টেন্সিফাই মানে আমরা জানি কোনো কিছু বৃদ্ধি করা। আচ্ছা, অ্যাগ্রেভেট মানেও কোনো কিছু বৃদ্ধি করা। আর অ্যালিভিয়েট মানে কোনো কিছু উপশম করা। মানে কি, মানে কোনো কিছু হ্রাস করা, বা বা কোনো কিছু কি, বা কোনো কিছু কমানো। আচ্ছা, তাহলে এই যে এক্সাসারবেট, এই এক্সাসারবেট মানেটা কি? এক্সাসারবেট মানেটা হচ্ছে কোনো কিছু অতিরিক্ত বৃদ্ধি করা। তাহলে বৃদ্ধি করার অ্যান্টোনিম কি হবে? বৃদ্ধি করার অ্যান্টোনিম হ্রাস বা কমানো হবে। সে অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে অ্যালিভিয়েট, বি নাম্বারটা। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আমার ফরেন ফ্রেজ থেকেও প্রশ্ন আসে, এবং সেগুলো তোমরা কি করবা? সবসময় প্রিভিয়াস ইয়ার ফলো করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলা। এগুলা পড়লেই মোটামুটি এগুলোর ভিতরে চলে আসে, এর বাইরে কোনো কিছু আসে না। অ্যামিকাস কিউরি একটা সহজ কথায়, খুবই সহজ কথা, যাকে বাংলাতে তোমরা পড়ো আদালতের বন্ধু। তাই না? বাংলাতে পড়ো কি? আদালতের বন্ধু। পারিভাষিক শব্দে প্রচুর পড়ে থাকো, আদালতের বন্ধু, তাহলে ফ্রেন্ড অফ দা কোর্ট, এ নাম্বারটা। আচ্ছা, তারপরে দেখো 21 নম্বর, এভরি ক্লাউড হ্যাজ এ ড্যাশ লাইনিং। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের প্রোভার্ব থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, প্রোভার্ব থেকে মেনলি তোমার দুই ধরনের প্রশ্ন আসবে। এক হচ্ছে এরকম গ্যাপ ফিলিং, এক হচ্ছে একটা প্রোভার্বের একটা গ্যাপ ফিলিং আসবে, এটা এক। আর দুই নাম্বারটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশন। দুই নাম্বারটা কি? ট্রান্সলেশন, অর্থাৎ তোমাকে এটা দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে এটা আসলে কোন অর্থ প্রকাশ করে, বা একটা বাংলা অর্থ দিয়ে দিবে, বলবে নিচের কোনটা এই প্রভাবটাকে রিপ্রেজেন্ট করে। এরকম, তাহলে দুই ধরনের প্রশ্ন হবে প্রভাব থেকে, একটা হচ্ছে গ্যাপ ফিলিং, আর হচ্ছে কি ট্রান্সলেশন। এইখানে আসছে আমাদের গ্যাপ ফিলিং। খেয়াল করো, এভরি ক্লাউড হ্যাজ এ কি সিলভার লাইনিং, আমরা জানি সকল ক্লাউড কি সিলভার লাইনিং, একটা প্রভাব। আচ্ছা, দেন 22 নম্বরটা, আই ওন্ট টলারেট অ্যান ইনক্রোচমেন্ট ড্যাশ মাই ওন রাইটস। 22 নম্বরটাও আসছে আমাদের প্রিপোজিশন থেকে, এবং প্রিপোজিশন থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব ভালোভাবে দেখে যাবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। আচ্ছা, আই ওন টলারেট মানে আমি কোনো কিছু সহ্য করব না, অ্যান ইনক্রোচমেন্ট কোনো হস্তক্ষেপ, ড্যাশ মাই ওন রাইটস মানে আমার নিজের অধিকারের উপর আমি কোনো হস্তক্ষেপ সহ্য করব না। ইনক্রোচমেন্ট শব্দের সাথে একটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন। ওকে, উত্তরটা হবে ডি। আচ্ছা, তারপরে 23 নম্বরটা দেখো, দ্য ফ্রেজ প্রাইমা ফেসিয়া মানেটা কি? এটাও দেখো একটা ফরেন ফ্রেজ, অর্থাৎ ফরেন ফ্রেজ একটা পেয়েছি আমরা অ্যামিকাস কিউরি, আর একটা এখানে পেলাম হচ্ছে প্রাইমা ফেসিয়া। আচ্ছা, তো এই যে ফরেন ফ্রেজ গুলো থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে, এবং এগুলোর জন্য তোমরা জাস্ট কি করবা? জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করবা, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে দেখবা মোটামুটি কমন পাবা। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে তোমাদের সবার বাসায় বিভিন্ন ধরনের বই রয়েছে, ওখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পাবা। কোনো ব্যাংক, বিসিএস বা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন হতে পারে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হতে পারে, সবগুলা পড়ার চেষ্টা করবা। জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এমসিকিউ গুলো পড়ে যাবা। প্রাইমা ফেসিয়া কি? প্রাইমা ফেসিয়া বলতে কোনো প্রথম যে সাক্ষাৎ, প্রাইমা ফেসিয়াটা বলতে কি বোঝায়? প্রথম সাক্ষাৎ। হ্যাঁ, বা ফার্স্ট ইমপ্রেশন, অন দ্য ফার্স্ট ইমপ্রেশন, প্রথম সাক্ষাৎ বা ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ প্রথম কোনো কিছুকে বলা হচ্ছে প্রাইমা ফেসিয়া। 24 নম্বরটা, ম্যানস রিয়া। এটা কি বলছে? ম্যানস রিয়া মানেটা কি? মানেটা হচ্ছে, ধরো তুমি একটা অপরাধ, হ্যাঁ, তুমি একটা অপরাধ করার জন্য মন স্থির করলা, কিন্তু তুমি অপরাধটা শেষ পর্যন্ত সংগঠিত করো নাই। ঠিক আছে, ধরো তুমি বললা কি, ধরো তুমি বললা কালকে একটা ধরো যে বললা কালকে একটা বাসায় চুরি করবা। তুমি মনে মনে ঠিক করলা যে চুরি করবা, কিন্তু তুমি আসলে চুরিটা আলটিমেটলি করো নাই। এই যে মনে মনে একটা অপরাধের কথা তুমি বললা, একটা ইন্টেনশন নিলা, এটাকে হচ্ছে ক্রিমিনালের ভাষায় বলা হয় হচ্ছে ম্যানস রিয়া, অর্থাৎ দ্য মেন্টাল স্টেট অর ইন্টেন্ট টু কমিট এ ক্রাইম। ওকে, অর্থাৎ কোনো একটা ক্রাইম করার জন্য তুমি যখন মানসিকভাবে প্রস্তুতি নিবা, ধরে এখনো সংগঠিত করো নাই, বাট তুমি যখন মানসিকভাবে প্রস্তুতি নিবা, তখন সেটাকে ক্রিমিনাল ভাষার লয়াতে বলা হয় কি? ম্যানস রিয়া, দ্য মেন্টাল স্টেট অর ইন্টেন্ট টু কমিট এ ক্রাইম। আচ্ছা, 25 নম্বরটি, স্পিল দ্য বিনস। এটাও আসছে আমাদের ফ্রেজ থেকে। এই ফ্রেজটাও আমাদের বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষা চলে আসা। তো স্পিল দ্য বিনস বলতে বোঝায় কোনো কিছুর সিক্রেটকে রিভিল করা, কোনো কিছু প্রকাশ করা। কি করা? কোনো কিছু, কোনো কিছু প্রকাশ করা। হ্যাঁ, ডিসকভার করা, কোনো কিছু প্রকাশ করা, বা কোনো কিছু ডিসকভার করা, বা ডিসক্লোজ করা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে টু রিভিল আ সিক্রেট। ওকে, টু রিভিল আ সিক্রেট। রিভিল মানে আমরা জানি কি, রিভিল মানে কোনো কিছু ডিসক্লোজ করা। রিভিল মানে কোনো কিছু ডিসক্লোজ করা, বা রিভিল মানে কোনো কিছু প্রকাশ করা। ওকে, 26 নম্বর, দ্য ড্যাশ অফ দ্য এভিডেন্স কনভিন্সড দ্য জুরি অফ হিজ গিল্ট। আচ্ছা, এটাও কিন্তু আমাদের একটু মিনিং বেসড প্রশ্ন, আমাদের বাক্যের মিনিংটা ধরতে হবে। আচ্ছা, দ্য ড্যাশ অফ দ্য এভিডেন্স, অর্থাৎ যে তথ্যগুলা ছিল, the প্রমাণগুলা ছিল, কনভিন্সড মানে কি? রাজি করানো। হ্যাঁ, কনভিন্স মানে কি? কোনো কিছু রাজি করানো,
দ্য জুরি, জুরি বলতে বোঝায় হচ্ছে বিচারক মণ্ডলী, যারা যারা বিচারক থাকে, বিচারক, বিচারক অফ হিজ গিল্ট মানে তার অপরাধ। অর্থাৎ ধরো যে আইনজীবীরা এমন এমন তথ্য বা এমন এমন প্রমাণ দিল যার ফলে আমাদের যে বিচারক মণ্ডলী ছিল তারা রাজি হয়েছে যে হ্যাঁ তারা স্বীকার করেছে যে ওই ব্যক্তিটা গিলটি বা ওই ব্যক্তিটা হচ্ছে কি করেছে, অপরাধটা করেছে। তাহলে কেমন প্রমাণ থাকলে একটা একটা বিচারককে আমরা রাজি করাতে পারি? দেখো, অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুইটি মানে আমরা জানি দ্ব্যর্থক। দ্ব্যর্থক বলতে বোঝায় হচ্ছে তোমার অস্পষ্ট। দ্ব্যর্থক বলতে কি বোঝায়? অস্পষ্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো, অবসকিউরিটি মানে অস্পষ্ট বোঝায়, ভ্যাগুনেস মানে অস্পষ্ট বোঝায়, আর ক্ল্যারিটি মানে কি বোঝায়? স্পষ্ট। এবার তোমরাই বলো, তোমরাই বলো, আমরা কি অস্পষ্ট কোনো প্রমাণ দ্বারা কাউকে রাজি করাতে পারবো? না, স্পষ্ট প্রমাণ। তার মানে আমার উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। ওকে, এটা হচ্ছে উত্তর বি। তার মানে এগুলো হচ্ছে মিনিং বেসড এর প্রশ্নগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাতে প্রচুর চলে আসে। 27 নম্বর দেখো, দ্য কালেকটিভ নাউন, দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ক্রাউজ ইজ ড্যাশ। আচ্ছা, এটা কি হার্ড, মার্ডার, ফ্লক নাকি প্যাক? কি হবে তার কালেকটিভ নাউন? হার্ড, মার্ডার, ফ্লক নাকি প্যাক? দেখো, হার্ড, ফ্লক আর হচ্ছে প্যাক। আচ্ছা, প্যাক মেনলি ধরা হয় হচ্ছে তোমার ওলভস এর ক্ষেত্রে, বা অনেক সময় দেখা যায় হচ্ছে হর্সের ক্ষেত্রে, ডগ, ডগের ক্ষেত্রে অনেক সময় ডগের হচ্ছে যে কালেকটিভ ফর্ম, এগুলোকে বলা হয় প্যাক। ফ্লক মানে হচ্ছে আমরা জানি বার্ড। হ্যাঁ, ফ্লক মানে বোঝা হচ্ছে বার্ড, এ বার্ড, এ ফ্লক অফ বার্ড বলা হয়। আর হার্ড হচ্ছে ক্যাটেলকে রিপ্রেজেন্ট করে। হার্ড কাকে রিপ্রেজেন্ট করে? ক্যাটেল বা কাউকে রিপ্রেজেন্ট করে, কাউ বা গরুকে। এখানে বলছে কি ক্রাউস, খেয়াল করো, কাক, তাই না? ক্রাউসকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে সে অনুযায়ী এটা উত্তরটা হবে হচ্ছে মার্ডার। এটা উত্তরটা হবে কি? মার্ডার। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমাদের পিন পয়েন্ট ইরোড থেকে মাস্ট প্রশ্ন আসবেই। পিন পয়েন্ট ইরোড থেকে প্রশ্ন মাস্ট আসবে, এবং এটা তোমরা যেটা থেকে পড়বা, তোমাদের 6টা কিন্তু ক্লাস নেওয়া হয়েছে কোথা থেকে? তোমাদের ক্লিফ স্টফেল থেকে। ক্লিফ স্টফেল থেকে তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হয়েছিল, তোমরা অবশ্যই দেখেছো। সেখানে যে ধরনের পিন পয়েন্ট ইরোরগুলো ছিল, সেই ধরনের পিন পয়েন্ট ইরোরগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা পারবা। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে রাশিদ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড শামিনা হ্যাজেন্ট নেইদার। এখানে যেটা ভুল রয়েছে, ভুলটা হচ্ছে এই যে প্রশ্নটা এসেছে, প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। প্রশ্নটা এসেছে কোথা থেকে? নেগেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে, এই যে শেষের অংশটা, শেষের অংশটাকে তুমি দুইটা ভাবে লিখতে পারো। একটা হচ্ছে এই যে এন্ড এর পরে তুমি সাবজেক্ট প্লাস নট যুক্ত অক্সিলারি, সাবজেক্ট প্লাস নট যুক্ত অক্সিলারি প্লাস এইদার, এইটা একটা পন্থা হইতে পারে। এইটা একটা পন্থা হইতে পারে। আরেকটা পন্থা হচ্ছে তুমি যদি শুরুতে নেইদার নিয়ে আসো, এই এন্ডের পরে শুরুতে নেইদার নিয়ে আসলা, NEITHER নেইদার, তারপরে নিয়ে আসলা হচ্ছে শুধু অক্সিলারি, তারপরে শেষে গিয়ে দিলা হচ্ছে সাবজেক্ট। দুইটা পদ্ধতিতে নিতে পারো। এখানে কি করছে খেয়াল করো, এখানে করছে এন্ড আনছে, ভালো কথা, সাবজেক্ট আনছে, এই যে সাবজেক্ট, তারপরে কি আনছে? হ্যাজ নট অক্সিলারি, নট যুক্ত অক্সিলারি, তারপরে কি দিয়ে দিছে? নেইদার দিয়ে দিয়েছে। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এই দা, তার মানে সিকোয়েন্সটা জাস্ট ফলো করার চেষ্টা করবা, সিকোয়েন্সটা ফলো করার চেষ্টা করবা। এখানে নেইদার না হয় কি হবে? নেইদার না হয় হবে আমার এই দা। তাহলে উত্তরটা হচ্ছে কি? ডি নাম্বারটা। 29 নম্বরটা খেয়াল করো, বাইং ক্লোথস আর অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ দোজ ক্লোথস দ্যাট পারসন লাইকস আর রিয়েলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার। এই প্রশ্নে যেটা ভুল রয়েছে খেয়াল করো, যখন তোমরা দেখবা কোনো কিছু জেরান্ট, হ্যাঁ, যখন দেখবা জিরান মানে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, অথবা কোনো দ্যাট ক্লজ, অথবা কি কোনো দ্যাট ক্লজ, অথবা টু প্লাস V1, এইগুলা দ্বারা যখন কোনো একটা কি শুরু হবে, এইগুলা দ্বারা, এইগুলা দ্বারা যখন কোনো একটা বাক্য শুরু হবে, জিরান্ড, দ্যাট ক্লজ অথবা টু প্লাস V1, এই তিনটা দ্বারা যখন কোনো একটা বাক্য শুরু হবে, তখন সেখানে কি হবে? ভার্বটা, সেখানে হবে ভার্ব সিঙ্গুলার। সেখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখানে খেয়াল করো, বাইং দ্বারা একটা বাক্য শুরু হয়েছে, বাইংটা কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জিরান্ড, জিরান দ্বারা বাক্য শুরু হয়েছে। তাহলে জিরান দ্বারা বাক্য শুরু হলে আমার কাজ কি? আর না, এখানে হবে কি? ইজ। উত্তরটা হবে এ নাম্বারটা, ইজ। আচ্ছা, 30 নম্বর লাস্ট প্রশ্ন, আফটার শরীফ ড্যাশ ইটেন ডিনার হি রোড সেভারাল লেটার্স অ্যান্ড ওয়েন্ট টু বেড। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে বিফোর আফটারের নিয়ম। বিফোরের ক্ষেত্রে আমরা জানি কি? বিফোর আফটারের নিয়মের ক্ষেত্রে আফটার যুক্ত ক্লজটা কি হয়? আফটার যুক্ত ক্লজটা পাস্ট, পাস্ট পারফেক্ট হয়। বিফোরের পূর্বে আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোর যুক্ত ক্লজটা আমার পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে সে অনুযায়ী এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে আফটারের পরে কি বলছে?
আফটারের পরে দিছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু নিয়ম অনুযায়ী কি আফটার যুক্ত ক্লজটা, নিয়ম অনুযায়ী আফটার যুক্ত ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আমরা এখানে ইটেন না হয়ে হবে কি, হ্যাড ইটেন। ওকে, এখানে হবে কি, হ্যাড ইটেন। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের যে প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর ভিতর আমরা যদি একটা অ্যানালাইসিস করি, খেয়াল করো তোমাদের পিন পয়েন্ট ইরর থেকে আসছে 6টা প্রশ্ন, শেষের দিকে 3টা আসছে এবং শুরুতে তোমার 3টা প্রশ্ন এসেছে। তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 7টা প্রশ্ন আসছে, ড্যাংলিং মডিফায়ার রিলেটেড একটা, পার্টস অফ স্পিচ থেকে এসেছে তোমার 3টা, সেন্টেন্স কারেকশন থেকে আমরা একটা প্রশ্ন দেখেছি, তারপরে ভোকাবুলারি থেকে 4টা, সাফিক্স প্রিফিক্স থেকে একটা, প্রিপোজিশন থেকে 2টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 3টা প্রশ্ন, প্রভার্বস থেকে একটা, আর মিনিং বেসড একটা প্রশ্ন আমরা দেখেছি যেটা হচ্ছে ইভিডেন্সের সাথে রিলেটেড ছিল। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যখন পরীক্ষা দিতে যাবা, মেইনলি এই টপিকগুলো তোমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা। এর সাথে তোমরা যদি জাস্ট রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোর সাথে রাইট ফর্ম অফ ভার্বের ধারণাটা খুব ভালোভাবে নিয়ে যাবে, রাইট ফর্ম অফ ভার্ব এর ধারণাটা খুব ভালোভাবে নিয়ে যাবে। আর এই টপিকগুলোর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইডিয়মস এন্ড ফ্রেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে পিন পয়েন্ট ইরোর, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন তো প্রতি বছরই আসে, পার্টস অফ স্পিচ অর্থাৎ মেইনলি প্রিপোজিশন। দেন তো এখানে তোমার সাফিক্স প্রিফিক্স না পড়লেও চলবে, কারণ খুব একটা আসে না, হঠাৎ 2-4 বছরে দেখা যায় একটা প্রশ্ন চলে আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টপিকগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা। এবং তোমাদের শেষ মুহূর্তে যে কাজটা হচ্ছে কি, জাস্ট তোমরা এমসিকিউ পড়ার চেষ্টা করবা। শেষ মুহূর্তে বিস্তারিত না পড়ে এমসিকিউ পড়ার চেষ্টা করবা, যেই টপিকটাতে তোমার অসুবিধা হবে সেই টপিকগুলো জাস্ট বিস্তারিত পড়বা। যেমন এখানে হচ্ছে দেখো ভোকাবুলারি রয়েছে এখানে, তারপরে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ। হ্যাঁ, তো এই যে মুখস্থ টপিকগুলা কি করবা, যে মুখস্থ টপিকগুলা, এই যে মুখস্থ টপিক, এই মুখস্থ টপিকগুলো সব করবো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা। যে কোনো সকল গাইড বইতে বা যে সকল বইগুলো তোমরা ফলো করে থাকো, আমাদের ডাইজেস্টেও রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবা, তাহলে এর ভিতরে তোমরা দেখবা সবকিছু কমন পাবা। কারণ মুখস্থ টপিকগুলো নিয়ে অনেক অনেক দ্বিধার ভিতর থাকে, অনেক দ্বিধার ভিতর, এবং পারেও না। কেন পারে না, কারণ বিভিন্ন বই তারা খুঁজে বের করে। তোমার কাজ হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ো, এর ভেতর থেকে ঘুরে ফিরে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম বলো, ইডিয়মস এন্ড ফ্রেজ বলো, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, জিনিসগুলো চলে আসে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের। তো আশা করি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।